কে এই এসকে আমাকে শুধু টার্গেট করছে? আমার গোডাউনের মাল আত্মসাৎ, আমার লোকদেরকে মারছে। কে এই এসকে? খুঁজে বের কর। কথাগুলো এমপি আফতাব সাহেব তার লোকেদের চিলিয়ে পড়লেন। সবাই লেগে পড়ে এসকের রহস্য উদ্ঘাটন করতে। বেশ কয়েকদিন ধরে আফতাব সাহেবের মালামাল আফতাব সাহেবের লোকেদের মেরে তার পাশে রক্ত দিয়ে বড় বড় করে এসকে লিখে যায়। কিন্তু কে এই এসকে তা সবার অজানা। অপরদিকে ইয়াসমিনের কথা শুনে হা হা করে হেসে ওঠে এসকে। এই রাজ্যে হাজারো কাকশিয়াল রাজত্ব করতে আসবে, কিন্তু রাজা কেবল একজনই থাকবে, সেটা হলো এই এসকে। কিন্তু বস, মাফিয়া কিংয়ের কথা ভুলে গেলে চলবে না। একটা সময় তার রাজত্ব ছিল, তার কথা বিডি কেন, আশেপাশের অনেকগুলো দেশও চলতো। তার নামে জয়ের ধ্বনি সর্বত্র ছাড়িয়েছিল। কোনো বাচ্চা যদি কান্না করতো, তাহলে তাকে যদি বলা হতো মাফিয়া কিং আসতেছে, তাহলে কান্না থামিয়ে দিত। কিন্তু হঠাৎ করেই মাফিয়া কিং কোথাও জানি উধাও হয়ে যায়। তবে একটা চিরকুট রেখে যায়, যেটা লেখা ছিল, আসবো কোনো একদিন আবার ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে, যখন আমার তলোয়ারের মাথা থেকে একটা কাক শিয়ালও রক্ষা পাবে না। একদমে কথাগুলো বলে থামলো রাফি। যে চলে যাবার সে চলে গেছে, অতীত দেখে লাভ কি। সো তার ম্যাটার এখানেই ক্লোজ। আজ থেকে আমাদের টার্গেট হচ্ছে এমপি আফতাব, মন্ত্রী তানভীর আর মেয়র নাজমুল। তাদের পাপের সাম্রাজ্য ধ্বংস করতে এসকে। অপরদিকে আপনারা কেউ আমার বোনকে দেখেছেন? এদিকেই তো ছিল। দেখেছেন কেউ বোনটাকে? আমার বোনটাকে নিয়ে আর পারি না। শরীরে বড় হলেও আচরণে একবারে বাচ্চা। কেউ দেখেছেন? বস্তির বাকিরাও বলে উঠল, আমরা তো দেখিনি, একটু আগেই তো এখানে ছিল। দেখো আশেপাশেই পাবে। হুট করে পিছন থেকে কেউ নিলয়ের চোখ চেপে ধরে। নিলয়ের বুঝতে অসুবিধা হলো না চোখ ধরা মানুষটা কে হতে পারে। নিলয় পিছন থেকে কান টেনে ধরে সামনে আনে। দিন দিন বাদর হয়ে যাচ্ছিস। কোথায় ছিলি এতক্ষণ ধরে? ডাকতেছি, আর একটু হলেই তো আমি পাগল হয়ে যেতাম। আহ ভাইয়া, লাগতেছে, ছাড়ো বলছি। আমি না তোমার একমাত্র বোন, আমি ব্যথা পাচ্ছি। মুস্কানের কথা শুনে নিলয় অস্থির হয়ে যায়। দেখি কোথায় লেগেছে। ভাইয়া, তোমাকে বোকা বানিয়েছি, এটা বলে মুস্কান আবার দৌড়ে সেখান থেকে চলে যায়। নিলয় মুস্কানের কাণ্ডে হেসে দেয়। মা বাবা মারা যাওয়ার পর সেই মুস্কানকে কোলে পিঠে করে মানুষ করে। কথায় কথায় আপনাদের পরিচয় দিতেই ভুলে গেছি। চলেন পরিচয় দেওয়া যাক। উপরে যে দেখলেন এসকে, এই এসকে মেয়ে নাকি ছেলে কেউ জানে না। রাতের আধারে এসে তার কাজকলাপ করে চলে যায়। তার লোক ছাড়া তাকে কেউ দেখেনি। এখন টার্গেটে আছে এমপি আফতাব, আর নিলয় হচ্ছে ঢাকা ধানমন্ডির একটা বস্তিতে বড় হওয়া একটা ছেলে। বোনের নাম মুস্কান। তাকে নিয়েই নিলয়ের দুনিয়া। খুব ছোটবেলায় মা বাবা মারা যায়। তখন আনুমানিক মুস্কানের বয়স 3 বছর। তখন থেকেই মুস্কানকে কোলে পিঠে করে বড় করে নিলয়। আপাতত এই পর্যন্তই। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। এসকে, গোপন সূত্রে জানতে পারছি এমপি আফতাব আজকে রাত 2টার দিকে মেয়ে পাচার করবে। তাদের আস্তানা কোথায় এসকে? উত্তরা 12 নম্বর সেক্টরের বাম দিকে একটা পুরাতন বিল্ডিং আছে, সেখানেই ডিল ফাইনাল করবে। তাহলে আর দেরি কেন? তাদের সবাইকে নিয়ে রেডি থাক, আজকে রাতেই মিশনে নামবো। রাফিকে বলিস সব কিছুর ব্যবস্থা করতে। এদিকে এমপি আফতাব, মেয়র নাজমুল, মন্ত্রী তানভীর সাহেবের বাড়িতে গম্ভীর হয়ে সোফায় বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আফতাব বলল, দেখুন তানভীর সাহেব, আমরা দুজন আপনার আন্ডারে কাজ করি, তা সবার আড়ালেই। তাই আমাদের সুযোগ সুবিধাটা আপনাকে দেখতে হবে। আজকে প্রায় 100 মেয়েকে পাচার করতে হবে। উত্তরা 12 নম্বর সেক্টরে যেন কোনো পুলিশ গার্ড না থাকে, তার ব্যবস্থা আপনাকেই করতে হবে। অন্যদিকে তো এসকে এর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে গিয়েছি। এসকে ছেলে নাকি মেয়ে এটাই তো জানি না, জানলে হয়তো বের করতে পারতাম। যাই হোক, এই কাজটা ভালোই হলেই 1 কোটি টাকা আমাদের হাতে এসে পড়বে। তানভীর সাহেব, আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে দিব। কি বলেন, পারবেন করতে? আফতাব, তুই আর নাজমুল আমার বন্ধু, কিন্তু দেখ আমার পজিশন মন্ত্রী আর তোদের এমপি মেয়র। কারণ হলো জানিস কে, তোদের মাথা গরম থাকে আর আমি ঠান্ডা মাথায় চিন্তা করে পা ফেলি। রইল কথা এসকের ছেলে নাকি মেয়ে, তার জন্য আমি লোক লাগিয়েছে।
আর 12 নম্বর সেক্টরে পুলিশ গার্ডদের বিষয়ে আমি হ্যান্ডেল করব। তবে আমাকে 50% দিতে হবে, আর তোরা 50% নিবি। রাজি থাকলে বল। এটা ঠিক না তানবীর, আমরা তিনজন সমান ভাগ নিব, তাই তুই বেশি কেন? পরিশ্রম করি আমরা দুজন, তুই শুধু গাইড দিস, তাই তাই তোর সাথে ডিল হয় সমান সমান, তাহলে বেশি কেন? নিকৃষ্ট জগতে যত বেশি টিকে থাকতে চাইবি তত বেশি বড় ধরনের কাউকে প্রয়োজন। তোরা কি মনে করেছিস আমি মন্ত্রী তাই সব ক্ষমতা আমার? এটা ভাবলে তোরা এখনো বোকাই আছিস। আমাকেও একজনের গাইড করে, বলতে পারিস আমি তার আন্ডারে কাজ করি। মন্ত্রীর কথায় এমপি মেয়র দুজন বসে থেকে দাঁড়িয়ে পড়ে। এতদিন মনে করত তাদের উপরে একজন সে শুধু মন্ত্রী তানভীর, আর আজকে দেখতেছে যাকে সব থেকে বেশি ক্ষমতাশালী মনে করত সে নিজেও একজনের আন্ডারে কাজ করে। দুজন একসাথে বলে উঠল, সে কে তানবীর? সে কে, কোথায় থাকে তা অজানা থাক, সময় আসলে সবার সামনে আসবে। আপাতত তার কথার বাইরে গেলে আমরা সবাই মারা পড়ব। তাই 50% থেকে 15% আমার, বাকি 35% তার। আচ্ছা যা, তোরা তোদের কাজে। মন্ত্রী বাড়ি থেকে দুজন বের হয়ে যায়। অপরদিকে নিলয় সারাদিন কাজ করে বস্তিতে আসে। ঘরে গিয়ে দেখে বই নিয়ে মুখ ফুলিয়ে বসে আছে তার বোনটা। বোনটাকে দেখলে নিলয়ের সারাদিনের ক্লান্তি চলে যায়। সেই 12 বছর আগে যখন নিলয় পিচ্চি মুস্কানটাকে নিজের কোলে করে দৌড়াতে থাকে, তখন পিচ্চিটা খিলখিল করে হাসছিল নিলয়ের কোলে। নিলয় স্মৃতি থেকে বের হয়ে আস্তে আস্তে মুস্কানের পিছনে গিয়ে দাঁড়ায়। চোখ ধরার আগেই বলে ওঠে, ভাইও, আমি রেগে আছি। সে কখন বের হয়েছো? আর এখন বাজে কয়টা? রাত 11টা। সকালে বের হয়েছো আর এখন আসছো বোনের খোঁজ নিতে? যাও, তোমার সাথে কাটটি। সরি, আর এমনটা হবে না, প্লিজ রাগ করিস না। বাইও আর করবো না, এবারের মতো মাফ করে দে। ভাইও, সারাদিন কাজ করতে তোমার অনেক কষ্ট হয় তাই না? একদিন আমি অনেক বড় হব, অনেক বড় ডাক্তার হব, তখন আর তোমাকে সারাদিন কাজ করতে হবে না। তখন আমি কাজ করব আর তুমি বসে থাকবে। বোনের আদর মাখা কণ্ঠ শুনে নিলয়ের চোখে পানি চলে আসে। এই বোনটাই তার দুনিয়া। না বলা কথাগুলো বুঝে ফেলে। বোনের কথা শুনে দুজন একসাথে হেসে ওঠে। এদিকে রাত 2টা ছুঁই ছুঁই। এসকে তার সাথীরা 12 নাম্বার সেক্টরে একটা পুরাতন গোডনের পাশে দাঁড়িয়ে আছে। রাহি বলে উঠল, ইয়াসমিন, তুই শিওর জানিস তো এখানেই তাদের আস্তানা? হ্যাঁ, আমি শিওর এখানেই তাদের আস্তানা। রাহি আর ইয়াসমিনের কথা বলার মাঝে এসকে বলে উঠল, চুপ কর, সামনে দেখ। সবাই সামনে তাকিয়ে দেখলো কয়েকজন লোক গোডাউন থেকে বের হচ্ছে। তার একটু পর ওখানে কয়েকটা গাড়ি আসে। এসকের বুঝতে অসুবিধা হলো না তারাই পাচারকৃত মেয়েদের নিতে এসেছে। এসকে সবাইকে আদেশ করে যে যার পজিশন নিয়ে নিতে। এখনই তারা তাদের মিশন শুরু করবে। এসকের সাথে লোক সংখ্যা 15 জন, 5 জন ভেতরে যাবে আর বাকি 10 জন বাহির থেকে পুরো গোডাউন ঘিরে নিবে। পজিশন অনুযায়ী তারা তাদের কাজে লেগে যায়। এসকে আর রাহি ইয়াসমিন সাথে আরেকজন ভেতরে যাবে, বাকিরা বাহিরে। তার গোডাউনের দরজার সামনে দুজনকে দেখতে পেল পাহারাদার হিসাবে। আস্তে আস্তে গিয়ে ঘাড় মটকিয়ে দেয়। খুব সাবধানতার সাথে ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে তার এমন কিছু দেখবে আশা করেনি। ভেতরে গিয়ে তারা দেখতে পেল বাইরে যেমন গোডাউনটা পুরাতন ভাঙাচোরা, কিন্তু ভেতরে তার একেবারে উল্টো। সমস্ত গোডাউন লাইটিং করা, আর ভেতরে একটা কোণে মেয়েগুলোকে আটকে রেখেছে। মেয়েগুলো থেকে একটু দূরেই এমপির সাঙ্গপাঙ্গরা বসে আছে, হয়তো এমপি আসার অপেক্ষায়। এরই মাঝে সেখানে মেয়েগুলোকে আটকে রাখা হয়েছে। সেখান থেকে চিল্লানোর আওয়াজ ভেসে আসে। তাদের কয়েকজনকে দরজা খুলে দিতেই দেখতে পাওয়া যায় সেখানে একটা মেয়ে ফাঁসি লেগে আত্মহত্যা করেন। তাই বাকি মেয়েরা চিল্লানো শুরু করেছিল। এসকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায়নি। .2 ক্যালিভারের পিস্তলটা হাত নেই, আর কাছ থেকে নিশানা লাগাতে পারফেক্ট। হাতে নিয়ে ওখানে একজনের কপাল বরাবর শুট করে, ওইটা ওখানেই পড়ে যায়। বাকিরা বুঝে যায় তাদের সামনে কে আসতে চলেছে। অনেকের তো হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে।
তারা 5 জনে এক একে সবাইকে শ্যুট করে মেরে দেয়। একজন লিডার টাইপের ছিল, তাকে এখনো মারেনি, শুধু পায়ে একটা শ্যুট করে। এতে পানিয়ে মাটিতে বসে কান্না জুড়ে দিয়েছে। তার যতটা কঠিন মনে করেছিল, আসলে ওখানে কেউ নাই। তেমন টাইট সিকিউরিটি আছে মনে করেছিল, আসলে ভেতরে 12 জন বাদে আর কেউ নাই। এমপি আফতাব এখনো আসেনি। এসকে সহ সাথীদের সাথে মাইক্রোফোন ছিল, সে বাইরের সবাইকে ভেতরে আসতে বলে। সবাই ভেতরে আসার পর ইয়াসমিন, তুই সব মেয়েকে নিয়ে থানার সামনে দিয়ে আয়, ঠিক থানার সামনে ছেড়ে দিয়ে আসবি। জি বস, আমি এক্ষুনি যাচ্ছি। আর তোমরা ভয় পেও না, আর তোমরা যা দেখেছো সব এখানেই ভুলে যাও। থানার পুলিশ জিজ্ঞাসা করলে বলবে একজন আগন্তুক এসে আমাদের বাঁচিয়েছে, কিন্তু কে তা আমরা জানি না। আর আমাদের কথা ভুলেও মুখে আনবেন না। সবাই মাথা নাড়ায়। ইয়াসমিন তাদেরকে নিয়ে চলে যায়। এসকে তার ফোনটা বের করে থানার ওসি রফিক মিয়াকে ফোন করে বলে, আপনার থানার সামনে 99 জন মেয়েকে নামিয়ে দিয়েছে। আমার লোক পাচার করতে চেয়েছিল, আশা করি আপনি তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন। এটা বলে এসকে ফোন কেটে দেয়। হ্যালো, কে আপনি? অপর পাশ থেকে ফোনটা কেটে যায়। রফিক মিয়া দৌড়ে থানা থেকে বের হয়ে দেখে সত্যি সত্যি থানার সামনে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, আর পাশ দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে। বুঝতে বাকি নেই যে তাকে ফোন করেছে তার লোক এগুলো। এদিকে আফতাব সাহেব গোডনের সামনে এসে থমকে যায়, কারণ কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে। উনি গার্ড সহ ভেতরে গিয়ে দেখে তার সব কয়টা লোকের কপাল বরাবর শ্যুট করা। মনে হচ্ছে কোনো হায়না এসে তাদেরকে মেরে চলে গেছে, আর গোডনে কোনো মেয়ের ছিটে ফোটাও নেই। ওনার মাথা চক্কতিয়ে উঠল। পাশে দেখে তার বিশ্বস্ত লোক সাদমানের লাশ। দৌড়ে সেখানে গিয়ে দেখে চোখ উপড়িয়ে ফেলা হয়েছে, চোখে তাজা রক্ত বের হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। হাত কেটে বুকের উপর রাখা, পাশে বড় করে লেখা এসকে। লেখাটা দেখে 2 কদম পিছনে চলে যায় আফতাব সাহেব। এই মিশনের কথা তার লোক ছাড়া কেউ জানতো না, তাহলে এসকে কিভাবে জানতে পারলো? চোখ আর হাত কেটে কপাল বরাবর যে শ্যুট করেছে তা থেকে ধোঁয়া বের হচ্ছে, বোঝা যাচ্ছে এইমাত্র শ্যুট করা হয়েছে। দেরি না করে আফতাব সাহেব গার্ডদের নিয়ে স্থান ত্যাগ করেন। আজকে তোর কলেজের প্রথম দিন, একদম দুষ্টামি করবি না, সুন্দর করে সবার সাথে কথা বলবি, না হলে মানুষে ব্যাড গার্ল বলবে। আমার বোন তো গুড গার্ল, তাই না? হ্যাঁ ভাইও, আমি গুড গার্ল। আমি কারোর সাথে দুষ্টুমি করব না, কিন্তু তুমি কখন এসে নিয়ে যাবে বলো না ভাইও। তোর কলেজ ছুটি হওয়ার আগেই আমি দাঁড়িয়ে থাকবো, সমস্যা নেই। নিলয় তার বোনের মাথার চুল আঁচড়িয়ে দিচ্ছে আর তাকে বোঝাচ্ছে বোনটাকে নিয়ে অনেক স্বপ্ন আছে, পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হবে। ছোটবেলায় বস্তি কেউ জিজ্ঞেস করলে বলতো আমি অনেক বড় ডাক্তার হব আর তোমাদের ফ্রিতে চিকিৎসা করাবো। বস্তি সবাই মুস্কানকে অনেক স্নেহ করে। বোনটা খুবই মিশুক, সহজে মানুষকে আপন করে ফেলে। এটার জন্য নিলয়ের বেশি চিন্তা হয়েছে ভাইউ আর আসাতে হবে না, এমনি ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হতে হবে, না হলে প্রথম দিনই দেরি হয়ে যাবে। নিলয় মুস্কানকে রেডি করিয়ে রিক্সা নিয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে। মুস্কানকে যে কলেজে ভর্তি করিয়েছে সেখানে কলেজ আর ভার্সিটি একসাথে। গেটের সামনে মুস্কানকে নামিয়ে দিয়ে নিলয় চলে যায় কাজের উদ্দেশ্যে। আপনি কচু করতেছেন, 1 কোটি টাকা ছাই হয়ে গেল। কোথায় আপনি না এসকে এর ডিটেলস বের করবেন? কোথায় আপনার বের করা? বেশ চিলিয়ে কথাগুলো বলল আফতাব সাহেব। রাতে গোডাউন থেকে বাড়ি ফিরে সকাল সকাল মন্ত্রীর বাড়িতে হাজির হয় এমপি আফতাব আর মেয়র। এসে মন্ত্রীর উপর চিল্লানো লাগায়। তানভীর সাহেব শুধু গম্ভীর হয়ে বসে আছেন সোফায়। তখন নাজমুল সাহেব বললেন, আচ্ছা, তোমাদের কি মাফিয়া কিংয়ের কথা মনে আছে, যে এক সময় আতঙ্কের কারণ ছিল? কেউ কেউ কোনো খারাপ কাজ করার আগেই সেখানে মাফিয়া কিংয়ের লোক হাজির থাকতো, কিন্তু তার লোকেরাও তাকে দেখেনি। মনে আছে সেই মাফিয়া কিংয়ের কথা? তুই কি বলতে চাইছিস? আজকে এটাই মাফিয়া কিং যে নতুন লোকে আবার হাজির হয়েছে? তানভীর সাহেবের কথাই 2 জন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বলে। মাফিয়া কিং হলে এইভাবে কখনোই আসতো না। 12 বছর ধরে মাফিয়া হওয়ার তীব্র ইচ্ছে ছিল। তখন ছিল মাফিয়া রাজু নামে এক মাফিয়া, যে সব জায়গায় রাজত্ব কায়েম করে রেখেছিল।
তাকে মারতে পারলেই মাফিয়ার সমগ্র পাওয়ার নিজের হয়ে যাবে, কিন্তু তাকে মারা তো দূর, তার সামনেও কেউ যেতে পারতো না। হঠাৎ একদিন শুনতে পাই মাফিয়া রাজুকে কে যেন মেরে রাস্তার মোড়ে টানিয়ে গেছে, কিন্তু সে কে, কি পরিচয় সবার অজানা। এক নাগারে কথাগুলো বলে তানভীর সাহেব থেমে আবার বলতে লাগলো। তোদের একটা সিক্রেট বলি, রাশিয়ায় যখন সমস্ত মাফিয়াদের ডাকা হয় মিটিং করা হবে বলে, তখন আমিও সেখানে ছিলাম। সমস্ত মাফিয়ার নিচে চেয়ার রাখা, ওখানে বসে, কিন্তু সবার উপরে সিংহাসনের নয়, একটা সিংহের মাথা দিয়ে চেয়ার রাখা। এটা দেখে আমার খুব ইচ্ছে করেছিল ওইখানে বসার, কিন্তু একটু পর সবার মুখে জয়ধ্বনি শুনতে পাই। সবার মুখে একটাই ডাক, কিং কিং কিং। একটা কালো রঙের কাপড় পরা, মুখে মাস্ক, মাথায় ইয়া লম্বা টুপি, পরনে একজন ওই সিংহের চেয়ারটায় বসে। তখন শুধু আমি তার চোখগুলো দেখেছিলাম, চোখগুলোতে জ্বলন্ত আগুনের ফুলকি বের হচ্ছিল। মনে হচ্ছিল সে মাফিয়া হওয়ার জন্য পারফেক্ট, কিন্তু আমার অনেক ইচ্ছে হয় সেই চেয়ারটায় বসার। তা সম্ভব না, সেদিন সেখান থেকে চলে আসি খালি হাতে। তানভীর সাহেবের কথাই দুজনে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। যে মাফিয়াকে কেউ দেখেনি, শুধু তার লোকেরা চোখ দেখেছে, সেখানে তানভীর সাহেবও চোখ দেখেছে, আর তার আশা মাফিয়া কিং হওয়া ভাবা যায়। তাহলে এখন তো মাফিয়া কিং নেই, তাহলে এখন তার জায়গাটা নিতেই পারে। মাফিয়া কিং নেই, তার রাজ্যও নেই। এত সহজ হলে আর মন্ত্রী হতাম কেন রে? মাফিয়া কিং হতাম, কারণ মাফিয়া কিং আমার মতো হাজারটা মন্ত্রীকে পকেটে রাখে। মাফিয়া কিং চলে গিয়েছে, তবে তার আন্ডারে কাজ করা 64টা দেশের মাফিয়া এখন আছে, যারা ভালোর পক্ষে খারাপের বিপক্ষে। মাফিয়া কিং এর সিংহাসনটা এখনো পর্যন্ত সযত্নে রেখেছে। কেউ এটার ধারে কাছে গেলেও 64টা দেশের মাফিয়াদের ক্রস করে যেতে হবে, আর তারা কোনো পাতি মাফিয়া না, যাদের নাম শুনলে অনেক মাফিয়ারা স্বদেশ ছেড়ে পালায়, এমন মাফিয়া। তাই মাফিয়া কিং হওয়ার আশাটা বাদ দিলাম। রইল কথা এসকে, এটা কখনো মাফিয়া কিং হতেই পারে না, কারণ মাফিয়া কিং আমাদের মারতে এগুলো ছল চাতুরি ব্যবহার করার প্রয়োজন নেই। আসবে, মেরে চলে যাবে, তাকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। আজকে তার কাহিনীটা বের করতে দে, আমি দেখতেছি। আচ্ছা তোরা যা, আমার মন্ত্রী সমাবেশ আছে। মন্ত্রীর বাড়ি থেকে তারা দুজনই বের হয়ে চলে যায় নিজ গন্তব্যে। আচ্ছা বস, রাফি চলে গিয়েছে, আমরাও চলে যাই। কালকে আবার দেখা হবে। আজকে মনটা সবার ভালো। আফতাব সাহেবের মেয়ে পাচারকারী ডান হাতটাকে শেষ করতে পেরে, এভাবে সমাজের কীটগুলোকে শেষ করতে পারলেই আর কোনো খারাপ কাজ হবে না। সমাজে আমাদের মতো অসহায় হবে না কেউ। আচ্ছা বস, আসি। শোন, তোরা হচ্ছিস আমার ফ্যামিলি, একসাথে থাকতে পারি, সমস্যা নেই, চল আমরা খেয়ে নিই। এসকের কথা শুনে রাহি, ইয়াসমিন, অবনী সবাই হেসে দেয়। তারা সবাই একসাথে ফ্যামিলি নেয়, হাসি ঠাট্টা করে খাচ্ছে। কেউ কারোর কাছ থেকে মাছ না হয় গোস্ত টুকরো কেড়ে নিচ্ছে, মনে হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। পরের দিন। ভাইও, নতুন কলেজ আমার অনেক পছন্দ হয়েছে। ওখানে গিয়ে আমি দুজন ফ্রেন্ড পেয়েছি, একজন বড়লোক, আরেকজন আমাদের মতো ভাইও, হাব্বু আম্মু নেই। সে নাকি অনাথ আশ্রমে বড় হয়েছে। প্রথম দিনই তারা আমার সাথে মিশে গিয়েছে ভাইও। আমার কিউট বোনটার সাথে না মিশে কি কেউ থাকতে পারে? তবে এত সহজে সবাইকে আপন করলে পরে নিজের ক্ষতি করে। কি যে বলো, সেই ছোটবেলা থেকে আমরা হচ্ছে গরিব, আমাদের ক্ষতি করে কে কি পাবে? আমাদের কাছে তো টাকা নেই, টাকা থাকলেই তো ক্ষতি করে। মুস্কানের ভুলে মনের কথা শুনে নিলয় মনে মনে হেসে ওঠে। এই আপন করা মানুষগুলোই ক্ষতির কারণ হয়, সে পদে পদে বুঝতে পারে। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিলয় বোনকে রেডি করিয়ে কলেজে দিয়ে আসে। এমপি আফতাব সাহেবকে ব্যাংকের ম্যানেজার কল দিয়ে বলে, আপনার অ্যাকাউন্ট থেকে 500 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। কিভাবে হলো তা আমরা কেউ জানি না। এত টাইট সিকিউরিটি দেওয়ার পরও আপনার টাকা কিভাবে গায়েব হলো তা নিয়ে বেশ চিন্তায় আছি। শুনেছি ব্যাগ হ্যাকার টিম নামে একটা হ্যাকার গোষ্ঠী আছে, তাদের কাজ হয়তো, কারণ তারা এই কাজ না করলে কেউ করতে পারবে না। ব্যাংক ম্যানেজারের কথা শুনে আফতাব সাহেব সোফায় থপাস করে বসে পড়ে। তার এতদিনের জমানো উপার্জন এক নিমিষে শেষ।
প্রেশার লো হয়ে যাচ্ছে। লোকেদের বলে মাথায় পানি দিচ্ছে। একটু পর একটা কল আসে ফোনে। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে, পাপ করতে করতে তোর 16 কলা পূর্ণ হয়ে গিয়েছে। কত মায়ের বুক খালি করে তাদের মেয়েদের অন্ধকারে ঢেলে দিয়েছিস। কথাই জানিস পাপ করতে করতে যখন শেষ হবে তখন কেউ একজন এসে ধ্বংসের স্তূপ দেখিয়ে যাবে। এখন তোর টাকা গিয়েছে, 2 দিন পর তোর প্রাণনাশ হবে। রেডি থাক, তোকে কাঙ্গাল বানিয়েছি। এখন শুধু জীবনটা কেড়ে নিতে। এই এসকে যে কোনো সময় তোর মৃত্যুরূপে হাজির হবে। হা হা হা। এসকে কথা শুনে আফতাব সাহেব ভয় পেয়ে যায়। সাথে সাথে মন্ত্রী তানভীরকে কল দেয়। ফোন ধরার পর সব বলে তানভীর বলে, আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, এমন টাকা আমরা কত আসবে আর যাবে। আর তুই আপাতত আমার বাংলো বাড়িতে থাক, কড়া সিকিউরিটি দিয়ে রাখবো, একটা মশাও যেতে পারবে না। আজকেই এসে যা। মুস্কান, তোর ভাইয়া কি প্রতিদিন তোকে দিয়ে যায়? না মানে প্রতিদিন দেখি কেউ একজন গেটের সামনে তোকে নামিয়ে চলে যায়। হ্যাঁ, আর ভাইয়া হবে না, ভাইও হবে। আমি বেশি ভালোবাসি তো, তাই আমি ভাইও বলে ডাকি। আমার ভাইও আমাকে অনেক ভালোবাসে। তোদের তো বলেছি, ছোটবেলা থেকে একাই বাবা মায়ের আদর দিয়ে বড় করেছে, কখনো একটা ধমক পর্যন্ত দেয়নি। আমার সব আবদার পূর্ণ করার চেষ্টা করেছে। আমার ভাইও বেস্ট। তো তোর ভাইউকে কি আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি? আমরাও দেখি তোর ভাইউকে, এত এত ভালো মানুষটাকে। আর তোর ভাইও কি কাজ করে বললি না তো আমাদের? শুধু সারাক্ষণ ভাইও এটা ভাইও ওটা করে গেলি। কলেজ ছুটি হয়ে যায়। মুস্কান, সানজিদা আর আফরা কলেজের সামনে দাঁড়িয়ে থাকে নিলয়ের আসার অপেক্ষায়। তখনই বাইকে করে কয়েকজন ছেলে আসে। তাদের মধ্যে একজন বলে উঠল, ওই ফুলটুসিরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? লিফট লাগলে বলো, আমরা আমাদের সাথে করে নামিয়ে দিয়ে আসবো। ছেলেটার গা ছাড়ার কথা শুনে 3 জন ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু আফরাকে দেখে বোঝা যাচ্ছে বেশি ভয় পাচ্ছে না। ছেলেগুলোর থেকে একটা ছেলে বের হয়ে আসে, এসে তাদের 3 জন বরাবর দাঁড়ায়। ঘুরে ঘুরে তাদের দেখে মুস্কানকে বারবার দাঁড়িয়ে জিজ্ঞেস করে, নতুন তুমি? মুস্কানের তো ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, কারণ সে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। আফরা বলে উঠল, হ্যাঁ, ও নতুন। আপনাদের তো এখানে কাজ নেই, তাহলে এখানে কি করেন? তুই এত পকর পকর করছিস কেন? তোকে জিজ্ঞাসা করেছি, তুই চুপ থাক, না হলে আমি কেমন ছেলে জানিস তো কি করতে পারি তোদের। এখান থেকে টেনে নিয়ে যাব, বাঁচানোর মতো কেউ থাকবে না। হা হা হা। ছেলেটার কথা শুনে মুস্কান আর সানজিদা ভয়ে আরও জড়সড় হয়ে একজন আরেকজনকে চাপটে ধরে। তখনই কলেজের লেকচারার এদিকেই আসে, এসে বলে, রনির সাথে চেলাপেলাগুলো রনিকে নিয়ে যায়। রনি যাওয়ার পর স্যারও চলে যায় তাদেরকে সাবধান করে। তখনই তাদের সামনে নিলয় এসে দাঁড়ায়। দূর থেকে মুস্কানকে দাঁড়িয়ে থাকতে দেখে এদিকে আসছিল। নিলয়কে দেখে আফরা বলল, একদল গেল, আরেল বখাটে এসে হাজির। কে আপনি মিয়া? সরেন সামনে থেকে। আফরার কথা শুনে নিলয় ভ্যাপাচাকা খেয়ে যায়। আমতা আমতা করে বলে, আমি নিলয়, মুস্কানের ভাইয়া। নিলয়ের কথার আওয়াজ শুনে মুস্কান মুখ উপরে তুলে ভাইয়াকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হয়েছে বনু, কান্না করতেছিস কেন? বল আমাকে, কেউ কিছু বলেছে তোকে? কি হলো বল। মুস্কান ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। পাশ থেকে সানজিদা বলল, তেমন কিছু না ভাইয়া, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তাই কান্না করে দিয়েছে। নিলয় নানানভাবে বুঝিয়ে মুস্কানের কান্না বন্ধ করায়। কান্না বন্ধ করে মুস্কান তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। ভাইও, আমি তোমাকে আমার ফ্রেন্ডের কথা বলেছিলাম না? এই হলো আমার 2 জন ফ্রেন্ড, আফরা আর সানজিদা। নিলয় তাদের সাথে পরিচিত হয়। আফরা চলে যায়। বস্তিতে যেতে হলে আশ্রম পার হয়ে যেতে হবে, তাই নিলয় বলল তাদের সাথেই যেতে। সানজিদা রাজি না হয় মুস্কান বোম হয়ে যায়। অপারগ হয়ে সানজিদা রাজি হয়। তারা সানজিদাকে আশ্রমের সামনে নামিয়ে দিয়ে চলে যায় বস্তিতে। অপরদিকে এসকে এমপি আফতাব তো আপনার ভয়ে মন্ত্রীর বাংলো বাড়িতে গিয়ে আশ্রয় নিল। সেখানে টাইট সিকিউরিটি, কিভাবে তাকে শেষ করবেন? সেখানে একটা মাছিও যেতে পারবে না। বাহিরের দেশের মার্শাল আর্টদের দিয়ে সিকিউরিটি দেওয়া। গ্যাংস্টার রাজ্যের হাজারো গ্যাংস্টার রাজত্ব করতে আসবে, কয়দিন বা টিকে থাকবে?
রাজা রাজ্যের হাজারো মানুষ রাজা হওয়ার জন্য উৎপেতে আছে, কিন্তু রাজা কেবল একজনই। কারণ যে কেউ বললে রাজা হতে পারবে না। রাজা হওয়ার জন্য তার মধ্যে থাকতে হবে রাজবংশের রক্ত, চাইলে কেউ রাজা হতে পারবে না। একদমই কথাগুলো বলে থামলো এসকে, আবার বলা শুরু করলো, তোরা কি মাফিয়া কিং এর একটা কথা জানিস? এসকে আবার বলা শুরু করলো, তোরা কি মাফিয়া কিং এর একটা কথা জানিস যা তিনি বলেছিল? সকলেই একধানে এসকের দিকে তাকিয়ে আছে। এসকে আবার বলা শুরু করলো, কি বলছেন? গ্যাংস্টারের রাজ্যে কেউ কারো আপন হয় না। ক্ষমতার লোভে সবাই নরপিশাচের রূপ ধারণ করতে পারে। কেউ কারো আপন না। হাজারো মাফিয়া কিং হতে চায়, হাজারো পাতিমাস্তান মাফিয়া হতে চায়। এইটাই মাফিয়া জগৎ। আচ্ছা ছাড়, আজকেই তো এমপিকে মারার কথা। রেডি থাকিস ঠিক রাত 2টায়। আজকের মিশনটা একটু হার্ড হবে, সমস্যা নেই। আজকে আফতাবের কাহিনী শেষ করব। রাত 2টা ছুঁই ছুঁই। এসকে আর তার লোকেরা বাংলো বাড়ির সোজা 10তলা বিল্ডিংয়ের ওপর দাঁড়িয়ে আছে। তাদের পরিকল্পনা হলো এখান থেকে রশি বেয়ে বাংলো বাড়ির ছাদে গিয়ে নামা, কারণ ছাদে কোনো পাহারা নেই, তাই এখান থেকে সহজ হবে। বাংলো বাড়ির ছাদটা বিদেশি কাজ দিয়ে বানানো, যা সৌন্দর্যের জন্য করা হয়েছে। রাফি বলেছিল সে যাবে, কারণ এতটা রিস্ক কাজ এসকে দিতে চায় না, পরে যদি গার্ডদের হাতে ধরা পড়ে যায়। কিন্তু এসকের একটাই কথা, সে যাবে। সবাই বাধা দিলে এসকে এমন একটা কথা বলে যার জন্য সবাই বিস্ময়কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আমার প্রতিশোধ আমাকেই নিতে হবে। আর এমপির সাথে আমার পুরাতন একটা শত্রুতা আছে। এমপি আফতাব, মেয়র নাজমুল আর মন্ত্রী তানবীর, তারা যেমন দেশের শত্রু তেমন আমার শত্রু। এসকের কথা শুনে তারা যেমন অবাক হয়েছে তেমন মাথার উপর দিয়ে গেছে। তাই ইয়াসমিন বলে উঠল, বাস, আপনার কথা তো কিছুই বুঝতে পারিনি, সব যেন গুলিয়ে গিয়েছে। আমার অতীত সম্পর্কে তোদের বলিনি, কোনো একদিন বলবো তোদের আমার ভয়ঙ্কর অতীত সম্পর্কে। রশিদে রিস্কে এসকে বাংলো বাড়িতে যায়। সেখানে গিয়ে আস্তে আস্তে কাছের ছাদটায় এসে দেখে নিচে রুমে এমপি আফতাব বেঘুরে ঘুমাচ্ছে। এসকে তার সাথে আনা সব কিছু বের করে। শুয়ের মাথায় একটা মেশিনের ন্যায় যন্ত্র লাগায়, যেটা চাপ দিলে মেশিন থেকে তরল পদার্থ বের হয়ে শুয়ের মাথায় আসে। প্রকৃতপক্ষে একটা রাশিয়ার সব থেকে ভয়ঙ্কর বিষ। এটা যদি কোনো সুস্থ মানুষকেও দেওয়া হয় তাহলে কয়েক সেকেন্ডের ভিতর মারা যাবে। এসকে মেশিন থেকে শুয়ের মাথাটা বের করে। কাছের ছাদটাই খুব সাবধানে এমপির মুখ বরাবর একটা ফুটো করে, যেটা দিয়ে রশির মাধ্যমে এমপির মুখ বরাবর সুইটা দিয়ে মুখে বিষ প্রয়োগ করতে পারে। প্রথমবার মুখ বরাবর করার পর মেশিন চাপ দেওয়া বিষ আর মুখে লাগায়নি। এভাবে কয়েকবার প্রয়োগ করার পর 3বারের মাথায় সফল হয়। মুখে বিষ পড়তেই চোখ বড় বড় করে শুধু উপরের দিকেই তাকায়। চোখগুলো বের হয়ে যাবার উপক্রম, মনে হয় ভয়ঙ্কর কিছু দেখেছে। কালকে রাতে মন্ত্রী সাহেবের বাংলো বাড়িতে এমপি সাহেবকে এসকে খুন করে তার নাম লিখে গিয়েছে। কে এসকে? কেনই বা বড় বড় লোকেদের এভাবে হত্যা করছে? পুলিশ এসকে হন্তদন্ত হয়ে খুঁজতেছে। মৃত বা জীবিত যেভাবে হোক যেন এসকে লাশ পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এসকে দেখতে কেমন কেউ জানে না। বাকি সংবাদ জানতে সময় টিভির সাথেই থাকুন। ধন্যবাদ। চায়ের দোকানে বসে নিলয় চা খাচ্ছিল। হঠাৎ সময় টিভির নিউজটা দেখে ঠোঁটের কোণে হাসি ভেসে ওঠে, যেই হাসির কোনো অন্ত নেই। নিলয় চা খেয়ে দোকান থেকে বের হয়ে বস্তিতে আসে। এসে মুস্কানকে কলেজের জন্য রেডি হতে বলে। তখন মুস্কান বলে, ভাইউ, আমি না বেশ কয়দিন ধরে একটা জিনিস ফিল করতে পারছি। সানজিদাকে কেন জানি আমার আপন আপন মনে হয়, কেন জানি মনে হয় আমার কাছের কেউ। এই প্রথম এমন হচ্ছে ভাইউ। মুস্কানের কথা শুনে নিলয় মনে মনে হাসছে। তারপর বলে, কি বলিস? তোর আপন বলতে শুধু আমি তো, তাহলে সানজিদা কেন? না ভাইউ, সানজিদা মাঝে মাঝে আমাকে আপু বলে সম্বোধন করে, তখন কেন জানি আমার তাকে আপন বলে মনে হয়। তাহলে বোনের ন্যায় আচরণ কর, কারণ বোন ডাকাতে যদি প্রশান্তি অনুভব হয় তাহলে তাই কর। আচ্ছা ভাইউ, এখন চলো, আমি এগিয়ে দিবে। রাস্তা থেকে সানজিদাকেও নিয়ে যাব। আশ্রমের গেটের সামনে দাঁড়াবে আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, চল। এদিকে মেয়র গম্ভীর মুখ করে বসে আছে মন্ত্রী সাহেবের বাড়িতে। দুজনেই
দুজনের কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে মেয়র বলল, আফতাবের লাশটা দেখছিস কেমন উপরের দিকে চোখগুলো ছিল, একেবারে বের হয়ে যাওয়ার উপক্রম। মনে হচ্ছিল জীবন্ত কোনো হায়না বা রাক্ষসকে নিজের চোখের সামনে দেখেছিল। আর উপরে দেখছিস বড় বড় অক্ষর এসকে লেখা। কে এই এসকে? কি তার আসল পরিচয়? আমাদের পিছনে বা পড়ে আছে কেন? নাজমুল, ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে তোলে। কেউ ক্ষমতার জন্য পাগল, তো কেউ প্রেমের জন্য পাগল। জীবনে অনেক পাপ করেছে, দেখ তাদের মাঝির কেউ হবে। কারণ যে হারে খুনটা করা হয়েছে তা কেবল প্রতিশোধ যারা নেয় তাদের মতো খুনগুলো করা হয়েছে। ক্রাইম প্যাক্টুল দেখেছিস তো কখনো? সেখানে প্রতিশোধের খুন যেভাবে করা হয় ঠিক তেমনটাই আমাদের সাথে হচ্ছে। তার দ্বারা বোঝা যায় এটা প্রতিশোধের খুন। বাহ বাহ, এগুলো তো আমি চিন্তাই করি নাই। যাই হোক, আমি বের হচ্ছি, সাবধানে থাকিস। গার্ড বাড়িয়ে দে আরও, যাতে করে ক্ষতি না করতে পারে। আমি অলরেডি গার্ড নিয়োগ করে ফেলেছি। আজকে জোশ হয়েছে বস। সমগ্র নিউজে শুধু একটাই নাম, এমপি আফতাব খুন হয়েছে, আর তা করেছে এসকে। আপনার নাম তো ভাইরাল হয়ে গেল। ইয়াসমিনের কথা শুনে সবাই হেসে দেয়। আজকে আমরা সবাই ঘুরবো, চল একসাথে বের হব। অনেক দিন ধরে ঘোরা হয় না, আজকে না হয় ঘুরে আসি। এসকের কথা শুনে সকলে হো হো করে হেসে ওঠে আনন্দে। সবাই রেডি হতে চলে যায়। রক্তাক্ত শরীর নিয়ে ছুটে আসে মুস্কান। আজকে নিজেই চলে এসেছে বস্তিতে। মুস্কানের শরীরের এই অবস্থা দেখে নিলয় ভয় পেয়ে যায়। ভয় পেয়ে দৌড়ে বোনের কাছে যায়। বোনের সামনে যেতেই মুস্কান নিলয়কে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাইও, আফরার আমাদের সাথে নেই। কাল তো ভালোই ছিল, আমাদের সাথে হাসি ঠাট্টা করে বাড়ি গিয়েছিল। আজকে কারা যেন কলেজের সামনে আফরার লাশ রেখে যায়। শরীরের বেশিরভাগই আঁচড়ের দাগ। আমি আফরাকে জড়িয়ে ধরে কান্না করেছিলাম ভাইও। আর সানজিদাটাও আসেনি আজকে। ভাইও, আফরাকে এনে দাও। মুস্কান কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। নিলয় মুস্কানকে ঘরে নিয়ে গিয়ে বসে সান্ত্বনা দিতে থাকে। আর বল, কালকে কি কারোর সাথে ঝামেলা হয়েছিল? এটা শুনে মুস্কান যেন আরো ভয় পেয়ে যায়। ভয়ে জ্বরসর হয়ে যায়। ভয় তো মুখ করে আছে। নিলয় বুঝতে পারে কাল হয়তো কিছু হয়েছে, তাই আগেই বোনকে ঠিক করা দরকার। 1 ঘন্টা পর মুস্কান স্বাভাবিক হয়, সেটাও নিলয়ের নানান হাসির কথা শুনে। নিলয় হেসে হেসে জিজ্ঞেস করে, কাল কি হয়েছে ভাইওকে বলবি না? ভাইও, তোমার মনে আছে কলেজে ওই দিনের কথা, যেদিন আমি কান্না করেছিলাম? মনে আছে তোমার? ওই দিন আমি এমনি এমনি কান্না করিনি। আমাদের কলেজের পাশে ভার্সিটির সিনিয়ররা এসে কলেজে ডিস্টার্ব করে। ভার্সিটিতে মন্ত্রীর ছেলেও পড়ে। সে ওই দিন আমাদের সাথে বাজেভাবে কথা বলে। তখন আফরা একা প্রতিবাদ করেছিল, কারণ আফরার আব্বুও ক্ষমতাবান মানুষ। কিন্তু কালকে মন্ত্রীর ছেলে বাজে কথা বলায় আফরা একটা থাপ্পড় মেরেছিল। তার জন্য ওই মন্ত্রীর ছেলে বলেছিল এটার মাসুল নাকি মৃত্যু দিয়ে দিতে হবে। আর আজকে আফরা নেই। কথাগুলো বলতে বলতে মুস্কান কান্না করে দেয়। নিলয়ের এখন সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে। আসল কাহিনী কি? আচ্ছা ভাইও, তুমি কখনো মাফিয়া কিংয়ের নাম শুনেছ? মুস্কানের মুখে মাফিয়া কিংয়ের নাম শুনে নীলের চোখ বড় বড় করে মুস্কানের দিকে তাকায়। কেন বলতো, হঠাৎ মাফিয়া কিংয়ের নাম? আর তোর এই নাম কে বলেছে? না ভাইও, আমাদের কলেজে একটা প্রফেসর আছে, নাম রফিক স্যার। উনি প্রায় সময় বলে মাফিয়া কিং নামের একজন ছিল। ওনার সময়ে নাকি কেউ অপরাধ করার সাহস পেত না। কোনো জায়গায় অন্যায় হওয়ার আগে নাকি ওনার লোক চলে যেত। বর্তমানে নাকি ক্রাইম দিয়ে দেশটা ভরে যাচ্ছে। এসকে নামের একজন আছে বর্তমানে, যে অন্যায়ের প্রতিবাদ করে। কিন্তু মাফিয়া কিং থাকলে কোনো অন্যায় হতো না। আজকেও ওই স্যারের মুখে শুনেছি মাফিয়া কিং থাকলে নাকি এই খুনটা কখনোই হতে পারতো না। কিন্তু হুট করে মাফিয়া কিং নাকি কোথায় গায়েব হয়ে যায়। ওই স্যারটা না একদিন একটা কথা বলেছিল। মুস্কানের কথাগুলো নিলয় একদিনে শুনে যাচ্ছে। মাঝখানে ফোন আসায় বলে, কি কথা? মাফিয়া কিং নাকি বলেছিল একদিন সময় আসবে যেদিন সমগ্র মানুষ আমাকে খুঁজবে, মাফিয়া কিং এর আশ্রয়ে আসতে চাইবে।
সবাই দোয়া করবে দেশ থেকে কাক শিয়ালগুলোকে দূর করতে। মাফিয়া কিংয়ের সেদিনই আগমন করবে। ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে সেদিন তলোয়ারের মাথা থেকে একটা কাকও শিয়াল রক্ষা পাবে না। সবাই পছন্দ করে রং দিয়ে হোলি খেলতে, আর আমি মাফিয়া কিং পছন্দ করি তাজা রক্ত দিয়ে হোলি খেলতে। মুস্কানের মুখে মাফিয়া কিংয়ের কাহিনী শুনে নিলয় অবাক হয়ে যায়। বলে, এগুলো কথা কি ওই স্যার বলেছে? মুস্কান মাথা নাড়ে। আচ্ছা ভাইও, মাফিয়া কিন্তু বলেছিল যেদিন ক্রাইম ভরে যাবে আর লোকেরা দোয়া করবে ওই দিনই আসবে। তাহলে এখনো আসে না কেন? তাকে তো প্রয়োজন আমাদের। আমি দোয়া করতেছি ভাইও, মাফিয়া কিং আসার, এসে আফরার খুনের প্রতিশোধ নিতে। মুস্কানের কথাই নিলয় মনে মনে হাসে। তার বোনটা মাফিয়া কিংয়ের আসার জন্য দোয়া করতেছে। নিলয় বলে ওঠে, আমার বোনের তো অবশ্যই বিফলে যাবে না, মাফিয়া কিং অবশ্যই আসবে। ওই যে বললি, নতুন রূপে আসবে। তার ভয়ঙ্কর রূপ নিয়ে রক্তময় হোলিতে মেতে উঠবে। ভাইও, তুমি কেমনে জানো এগুলো? আরে যা, মাত্র না তুই বললি এগুলো, তোর থেকে শুনেই তো বললাম। আচ্ছা তুই পড়তে বস, আমি বাইরে থেকে আসি। বলে নিলয় বের হয়ে যায়। বের হয়েই পুরাতন একটা ভাঙ্গাচোরা বাড়ির সামনে গিয়ে মাটি খুঁড়ে নোকিয়া একটা বাটন ফোন বের করে। অফ খুলে কাকে যেন একটা ফোন দেয়। নিলয় কি বলো কিছু বোঝা যায়নি, তবে ও পাশ থেকে বলল, আচ্ছা বস, রাতের মধ্যেই হয়ে যাবে। এদিকে মন্ত্রী সাহেবের কাছে খবর আসে এসকে আগামীকাল রমনা পার্কের সামনে আসবে তার সাথীদের সাথে। এটাই মন্ত্রীর জন্য সুবর্ণ সুযোগ। এসকে ছেলে নাকি মেয়ে কালকে বোঝা যাবে। কে তোরা? আমাকে বেঁধে রেখেছিস কেন? জানিস আমি কে? মন্ত্রীর ছেলে। আমার বাপ তোদের কাউকে ছাড়বে না। এখনো সময় আছে, ভালোই আমাকে ছেড়ে দে। হা 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 হা। তোর বাপ কি করবে রে? আমাদের বসকে আসতে দে, পরে তোর বাপ সহ তোর খবর করবে একটু পর। তাদের কথার মাঝে একটা লোক ঘরটায় প্রবেশ করে। মাথায় বড় টুপি, মুখে মাস্ক, কোট গায়ে। লোকটা ভেতরে প্রবেশ করতে একজন লোক চেয়ার এনে দেয়। লোকটা রনির সামনা বরাবর চেয়ার নিয়ে বসে। তখন রনি লোকটাকে দেখে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার মতন, কারণ লোকটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। লোকটাকে দেখে রনি কাঁপা কাঁপা গলায় বলে, আপনি কে আর আমাকে এভাবে ধরে আনলেন কেন? আমি কি করেছি? আমাকে ছেড়ে দিন ভালোই। আমার আব্বু মন্ত্রী, তাই ছেড়ে দে, এতে তোদেরই ভালো। রনির কথা শুনে লোকটা হা হা করে হাসতে লাগলো। লোকটার হাসির সাথে পুরো ঘরটা কাঁপতেছে। সিংহের খাঁচায় এসে যদি সিংহকে ভয় দেখাস ছেড়ে দেওয়ার জন্য, তাহলে কি সিংহ ছেড়ে দেবে? তোর বাপ কি যেন মন্ত্রী, আর আমি কি জানিস? শুনলে আবার কাপড় নষ্ট করে দিবি না তো? লোকটার কথাগুলো এতটাই গম্ভীর ছিল, রনির হাত পা বাঁধা অবস্থায় কান্না করে দেয়, ছটফট করতে শুরু করে। মাফিয়া কিংকে চিনিস? নাম শুনেছিস কখনো? সেই মাফিয়া কিং আমি। লোকটার মুখে নিজের মাফিয়া দাবি করাটা শুনে রনির শ্বাস বন্ধ হয়ে আসে। কারণ মাফিয়া কিং বলেছিল কোনো জায়গায় অন্যায় অবিচার দেখতে পেলেই আসবে তার হায়না রূপে। তা কলেজে আফরা নামে মেয়েটাকে কেন মারলি? রেপ করে মেয়েটাকে মেরেছিস তোরা। তোরা জানতি না মাফিয়া কিং আসবে যখন কোনো খারাপ কাজ হবে। তার থেকে বড় কথা, মুস্কান আর শান্তিতে এই দুজনের গায়ে টাচ করেছিস। তোকে আজকে টুকরো টুকরো করে কুমিরকে খাওয়াবো, আর তোর বন্ধু বান্ধব সব কটাকে শাস্তি দেব, মৃত্যু নামক সুখটা দেব। রানা, সব যন্ত্র নিয়ে এসেছিস তো? আমি আবার ওইগুলোকে ছাড়া তৃপ্তি পাই না কাউকে আঘাত করে। কথাগুলো বলে রানা নামের ছেলেটা কিংকে জিনিসগুলো দেয়। হাতে প্লাস নিয়ে কিং রনির ডান হাতটা তুলে ধরে টান দিয়ে একটা আঙ্গুল থেকে নখ উপড়িয়ে ফেলে। রনি সজোরে চিলিয়ে ওঠে। এভাবে একের পর এক হাতের আঙ্গুল তুলতে থাকে। কিংয়ের দিকে তাকিয়ে তার সাথে গাডরা রানা অনেক সবাই ভীতু চোখে তাকিয়ে থাকে। এভাবে আর কখনো কিংকে দেখেনি। হাতের আঙ্গুল তুলে শেষ করে অনেক আর রাফিকে বলে লোহা দিয়ে আসতে। হাতের আঙ্গুল তুলে শেষ করে
অনেক আর রাফিকে বলে লোহা নিয়ে আসতে। তারা কিছুই বুঝলো না লোহা দিয়ে কী হবে। অনেক দৌড়ে লোহা নিয়ে আসে। কিং হাতুড়ার লোহাটা হাতে নেয়। রানাকে বলে হাতে ধরতে। হাতের আঙ্গুলগুলোতে লোহা ঢোকাতে থাকে। রনির কান্না আর চিল্লানোর আওয়াজ বাড়িতে কেঁপে উঠতেছে। হাতে লোহা ঢুকানোর পর রনিকে বলে পিঠ থেকে চামড়া তুলে ফেলতে। চামড়া তোলার সময় রনি বলতেছিল, আমাকে মেরে ফেল, তবুও এভাবে কষ্ট দিস না। রানার কথা কিংয়ের কর্ণপাত হলো না। সে বলল গুঁড়োমরিচ এনে লাগিয়ে দিতে। সবশেষে যৌনাঙ্গ কেটে ভার্সিটির সামনে বড় গাছটাই লটকিয়ে আসতে। এটা বলে কিং চলে যায়। মন্ত্রী বসে আছে ড্রয়িং রুমে। পাশে বসে আছে তার স্ত্রী রাহলা বেগম। তিনি স্বামীর উদ্দেশ্যে বলল, ছেলেকার দেখতে হবে না? মন্ত্রীর ছেলে একটু আড্ডু এমন হবেই। চিন্তা করো না, হয়তো কোনো ক্লাবে পার্টি করতেছে, কোনো ক্লাবে। উনি এটা বলে রুমে চলে যান। সাথে মন্ত্রীও চলে যায়। মন্ত্রীর কোনো মাথা ব্যথা নেই ছেলে কি করেছে বা না করেছে, কারণ নির্বাচনের সময় এই ছেলেটাকে তার কাজে লাগে, তাই তাকে তার মতো করে থাকতে দেন তিনি। এদিকে সকালবেলা নিউজে দেখছে আজকে রাতে মন্ত্রী সাহেবের ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। হাতের সব নখ উপড়িয়ে তার মাঝে লোহা ঢুকিয়ে দিয়েছে। পিটছিলে তার মাঝে গুঁড়ামরিচ লাগিয়ে যৌনাঙ্গ কেটে ভার্সিটির সামনে ঝুলিয়ে রেখেছে। এর আগে এমন খুন কখনো দেখনি। এমন খুন তো এসকেও করেনি। আশ্চর্যের বিষয় হলো তার শরীরে একটা কাগজের টুকরো রাখা, আর সেটা লেখা, রাজার রাজ্য হাজার প্রজা বিরাজ করে, তাই বলে প্রজারা রাজা হওয়ার যোগ্য না, কারণ প্রজারা প্রজায় থেকে যায় আর রাজা রাজাই থাকে। হাজারো প্রজার মাঝে রাজত্ব কেবল একজনেরই থাকে, সে হলো রাজা। আর রাজ্যটাকে কয়েকদিন প্রজাদের দিয়েছিলাম, দেখতে চেয়েছি আসলেই কি রাজা হওয়ার যোগ্য কি না। কিন্তু প্রকৃতিপক্ষে রাজা কেবল একজনই, সেটা হলো মাফিয়া কিং। যারা পাপের রাজত্ব কায়েম করেছে তাদের জন্য জম হয়ে আসবে। মনে আছে আমার কথাটা? আসবো কোনো একদিন আবারও ভয়ঙ্কর রূপ নিয়ে, ভয়ঙ্কর কাহিনীতে, যখন আমার তলোয়ারের মাথা থেকে একটা কাক শেয়ালও রক্ষা পাবে না। নিউজটা দেখে মন্ত্রীর পায়ের থেকে মাটি সরে যায়। তার ছেলে আর এই দুনিয়ায় নেই, আর তার ছেলেকে মাফিয়া কিং মেরেছে। মন্ত্রীর মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। তার মাঝে মেয়র দৌড়ে মন্ত্রীর বাড়িতে প্রবেশ করে আর বলে তার অ্যাকাউন্ট থেকেও নাকি 400 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। কে করে তা জানা যায়নি, তবে এটা জানতে পারছে এটা কোনো বড় ধরনের হ্যাকার টিমের কাজ, যারা হ্যাকিং সম্পর্কে খুবই পারদর্শী। এদিকে ছেলের খুন, হঠাৎ মাফিয়া কিংয়ের আগমন, মেয়রের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। এসকের আসল রূপ ধরা ছিল, তাও হাত থেকে ফসকে গেল। সব মিলে মন্ত্রী পাগল প্রায়। কি করবে না করবে বুঝতে পারছে না। চিন্তা ভাবনা ছাড়াই মন্ত্রী তার বসকে ফোন দেয়। এদিকে মাফিয়া কিংয়ের আগমনে এসকে সহ সবাই ঘাবড়ে যায়, কারণ হুট করে মাফিয়া কিংয়ের আগমন। সোজা মন্ত্রীর ছেলেকে টার্গেট। অবশ্যই এসকে সহ সবাই জানতো মন্ত্রীর ছেলে ভালো না, আর কালকে একটা মেয়েকে মেরেছে তাও জানতো। হুট করে ইয়াসমিন বলে ওঠে, দিকে আপনার মনে আছে মাফিয়া কিংয়ের কথাটা? কোন কথাটার কথা বলতেছিস তুই? একদিন সময় আসবে যেই দিন সমগ্র মানুষ আমাকে খুঁজবে। মাফিয়া কিংয়ের আশ্রয়ে আসতে চাইবে। সবাই দোয়া করবে দেশ থেকে কাকশিয়ালগুলোকে দূর করতে। মাফিয়া কিং সেদিন আগমন করবে ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর কাহিনীতে। সেদিন তালোয়ারের মাথা থেকে একটা কাকশিয়ালও রক্ষা পাবে না। সবাই লাল রং পছন্দ করে, আর আমি করি তাজা রক্তের রং। সবাই ফুলের গন্ধে আনন্দ পায়, আর আমি পাই মানুষের রক্তের ঘ্রাণ। এই কথাটা মাফিয়া কিং বলেছিল এসকে। ইয়াসমিনের কথাই এসকে সহ রাফি, রাহি, অবনী বলে ওঠে, তার মানে মাফিয়া কিং কলেজের সেই খুনের পরেই এসেছে। এদিকে মুস্কান আর সানজিদা নিলয়ের কাছে ছুটে এসে বলতে লাগে। মুস্কান আর সানজিদা নিলয়ের কাছে ছুটে এসে বলে, ভাইও আমাদের দোয়া কবুল হয়েছে। মাফিয়া কিং চলে আসছে, এসে আফরা খুনের প্রতিশোধ নিয়েছে। রনিকে খুব বিশ্রীভাবে মেরেছে, তার লাশটা দেখে আঁতকে উঠছে সবাই। মুস্কান আর সানজিদা কথা শুনে নিলয় মনে মনে বাঁকা হাসে, তবু বোনদের বলে, তোরা দোয়া করেছিস আর এটা বিফলে যাবে? তোদের দোয়া কবুল হয়েছে,
আচ্ছা, কোথায় দেখলি এটা? আমি তো দেখিনি। নিলয়ের কথা শুনে দুজন বলে টিভিতে নিউজে দেখেছে, আর এটার জন্য কলেজ বন্ধ করে দেওয়া হয়। আজ থেকে তাদের কলেজ নাই। আপনাদের তো বলাই হয়নি সানজিদা কই থেকে আসলো। আফরা হত্যার পর মুস্কান সানজিদাকে আনার জন্য বলাই। নিলয় আসামে কথা বলে সানজিদাকে তাদের সাথে নিয়ে আসে। সানজিদাও রাজি হয়ে যায়, কারণ এতদিনে মুস্কানের সাথে বোনের সম্পর্ক গড়ে ওঠে। এসকে, একটা কথা অনেক দিন ধরে বলবো চিন্তা করতেছি, কিন্তু আর বলা হয়ে উঠছে না। জানি যা বলতে চাই তা একান্তই আপনার পার্সোনাল, তবুও মনের কৌতূহল ধরে রাখতে পারছি না। আচ্ছা বল, আজকে তোরা সবাই যা জানতে চাইবি সব বলবো, আর কোনো কৌতূহল রাখবো না তোদের মাঝে। আচ্ছা এসকে, আমরা যে মেয়েগুলো আছি আপনার হয়ে আপনার সাথে কাজ করতেছি, সবাই অবহেলিত। কেউ পেয়েছে ফ্যামিলি থেকে অবহেলা, আবার কেউ পেয়েছে স্বামীর কাছ থেকে অবহেলা, আবার কাউকে কাউকে রেপ করে ফেলে রেখে গিয়েছে। তারা আপনার আশ্রয়ে আছে। আমরা সকলেই অবহেলিত। আপনি আমাদের আশ্রয় দিলেন। আপনার ফ্যামিলি সম্পর্কে কিচ্ছু জানি না, আর আপনি একজন মেয়ে হয়ে কেন এসকের রাস্তায়? এতক্ষণ রাহির সব কথা সকলে মনোযোগ সহকারে শুনতেছিল। রাহির বলা শেষ হলে সকলে রাহির সাথে অভিমত দিল। তার তো অবহেলিত, তাই এভাবে জীবনযাপন করতেছে। তাহলে এসকে কেন এই পথে? তাহলে কি সেও অবহেলিত? তোদের সব কথার উত্তর দিতে আমার তাহলে যেতে হবে অতীতে। তাহলে শোন আমার অতীত। আমি নাহিয়ান নূর, বাবা রাজ মাহমুদ, মা রাবিয়া চৌধুরী। আমার পিচ্ছি একটা বোন আছে, নাম ওয়াজিহা। আমাদের বড় একটা কোম্পানি ছিল, সেটা ভালোই চলতেছিল। আম্মু, আজকে কি আঙ্কেল আন্টি আসবে আমাদের বাড়িতে? হ্যাঁ আসবে আঙ্কেল আন্টি, আর এত খুশি হওয়ার কারণটাও জানি, লিয়ম আসবে বলে, তাই না? তবে লিয়ম তো স্কুলে, তোর আঙ্কেল আন্টি আগেই চলে আসবে, পরে ড্রাইভারকে পাঠাবো লিয়মকে আনতে। নূর মাথা দুলিয়ে হ্যাঁ সূচক মাথা নেড়ে মন খারাপ করে নিজের রুমে চলে যায়। নিলয়ের সাথে নূরের অনেকবারই দেখা হয়েছে। প্রথম দিন দেখা হয় নূর তার আব্বু আম্মুর সাথে নিলয়দের বাড়িতে যায়। নিলয়ের আব্বু আর নূরের আম্মু ছোটকাল থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। বড় হওয়ার পর সেই আগের মতোই আছেন তারা। নিলয়ের বাড়িতে যাওয়ার পর নূর ভুল করে নিলয়ের ঘরে প্রবেশ করে ফেলে। আম্মু, আব্বু, আমি থাকবো না আর এখানে। নূরের কথাই ড্রয়িং রুমের সকলেই নূরের দিকে তাকায়। তার সকলে বসে জমিতে আড্ডা দিচ্ছিল। ওয়াজিয়া রাবিয়া চৌধুরীর কোলেই বসেছিল। নূর এক করে কেঁদে যাচ্ছে। কি হয়েছে মামনি? তোমাকে কে কি বলেছে আমায় বলো, পরে দেখো তার কি অবস্থা করি আমি। আঙ্কেল, ওই কর্নারের রুমটাই আমি যাই, তাই আমাকে একটা ছেলে বকা দিয়ে বের করে দিয়েছে। আমি কিচ্ছু করিনি, শুধু ঘরটাতে গিয়েছি। আহনাফ সাহেব বুঝতে বাকি রইল না, কাজটা নিলয় ছাড়া অন্য কেউ করেনি। এই তো 15 বছর হবে নিলয়ের। এতটুকু ছেলে রুমে কাউকে যাওয়ার জন্য দেয় না। স্বয়ং আহনাফ সাহেব ও রাজিয়া বেগম গেলেও নক করে যেতে হয়। নিলয় খুবই গম্ভীর, সহজে কারোর সাথে মিলে না। এতটুকু বয়সে এরকম দেখে মাঝে মাঝে আহনাফ সাহেব চিন্তা করে বড় হয়ে কেমন হবে আল্লাহ জানে। আহনাফ সাহেব নূরকে নানান কথা বলে কান্না বন্ধ করে। তার একটু পর নিলয় রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। নিলয় ড্রয়িং রুমে আসতে ছোট ওয়াজিয়া এক পা দু পা করে নিলয়ের পায়ের কাছে এসে পায়ের আঙ্গুলের মধ্যে ধরে টানতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে। সবাই এটা দেখে অবাক, কারণ নিলয় বাচ্চাদের দেখতে পারতো না। সবাইকে অবাক করে দিয়ে নিলয় ওয়াজিয়াকে কোলে তুলে নেয়। 2 বছরের ওয়াজিয়াকে কোলে নিতেই খিলখিল করে হাসতে থাকে। ওয়াজিয়ার হাসি দেখে নিলয়ের ঠোঁটের কোণেও হাসি ফুটে। এটা দেখে আহনাফ সাহেব ও রাজিয়া বেগম অবাক না হয়ে পারল না, কারণ নিলয় যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে হেসেছে মনে হয় না তাদের। আজ হাসলো। তাদের মাঝে বিঘ্ন ঘটিয়ে নূর বলল, আমার বোনকে নামা বলতেছি। আমার বোনকে শুধু আমি কোলে নিব, তুই নিতে পারবি না। নামা বলছি, নামা। এটা বলে যখন ওয়াজিয়াকে কোল থেকে নামানোর চেষ্টা করে তখন ওয়াজিয়া নীলকে জাপটে ধরে। মনে হচ্ছিল আপন কারোর কাছ থেকে আলাদা করতেছে। এটা দেখে ড্রয়িং রুমের সবাই হেসে দেয়। এভাবেই নিলয়ের সাথে নূরের কথা হয়। তারপর থেকে অনেকবার কথা হয়েছে। এর মাঝে তার বন্ধুত্বে পরিণত হয়েছে। চলো চলো, আমাদের লেট হচ্ছে।
নিলয়কে পরে ড্রাইভার এসে নিয়ে যাবে। তারা মনে হয় আমাদের জন্য ওয়েট করতেছে। ড্রয়িং রুমে বসে আছে রাজ মাহমুদ আর নূরের পাশে ওয়াজিয়া খেলতেছে। হঠাৎ নিউজে দেখাচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী আহনাব সাহেব ও তার স্ত্রী কার অ্যাক্সিডেন্ট করে জায়গাতেই মারা যান। নতুন আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। নিউজ দেখে রাজ মাহমুদ রাবেয়া নূরের আম্মুকে ডেকে দেখায়। এটা দেখে উনি চিল্লিয়ে কান্না করে ফেলে। আজকে তো তাদের এখানে আসার কথা। বেস্ট ফ্রেন্ডের এমন মৃত্যুতে ভেঙে পড়ে রাবেয়া চৌধুরী। হঠাৎ মনে হয় নিলয় তো স্কুলে। কথা ছাড়া উনি ড্রয়িং রুম থেকে বের হয়ে যান। স্কুলে গিয়ে নিলয়কে সাথে করে নিয়ে আসে নিজের বাড়িতে। নিলয় তখন বলেছিল আব্বু আম্মুর কথা। একটু পর যখন আবার নিউজ দেখে, এটা দেখে নিলয় ঠাই দাঁড়িয়েছিল, একটুখানিও নড়াচড় করেনি আর আওয়াজটাও করেনি। বেশি শোকে যেন পাথর হয়ে গিয়েছে। তখন থেকে নিলয় নূরদের ওখানেই ছিল। অনেকবার তো নিলয় চলে যেতে চাইছিল, আন্টি দিচ্ছিল না। সাথে নূর আর ওয়াজিয়া তো আছেই, তাই ওখানেই থেকে যায়। তাদের সবই ঠিক ছিল। হঠাৎ কালবৈশাখী ঝড়টা আসে। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় নূর। ও পাশের মানুষগুলোকে দেখে নূর ভেতরে আসতে বলে। কিরে তানভীর, আলতাব, নাজমুল, তোরা কোথায় একসাথে আমার বাড়িতে? কিছু কি হয়েছে? রাঘব বল পেয়ে তো আমাদের ভুলে গেলেই। তা মামা, এটা কি ঠিক? আমাদেরও মতো অধিকার আছে তোর বউকে দেখার। 2 বাচ্চার মা হয়েও দেখতে জোশ দেখায়। এগুলো কি বললি? তোদের মাথা ঠিক আছে? তোরা বের হয়ে যা, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। রাজ মাহমুদ রেগে আগুন হয়ে বলে। রাজের কথায় তার 3 জন হেসে ওঠে। তানভীর হাতের বন্দুকটা নিয়ে রাজের বুকে গুলি করে। গুলির আওয়াজ শুনে রান্নাঘর থেকে। মরা মানুষের জন্য কান্না বা দৌড়ে তার কাছে গেলে লাভ কি? তুমি চলো আমার সাথে। তখন আমি আর নিলয় ড্রয়িং রুমে এসে দেখি আব্বুকে ড্রয়িং রুমের ফ্লোরে ফেলে রেখেছে আর আম্মুকে তারা ধরে রেখেছে। নিলয় আম্মুর কাছে যেতে নিলে নাজমুল নিলয়ের শরীরে সজোরে চেয়ার দিয়ে বাড়ি মারে, যার ফলে নিলয় মাটিতে পড়ে যায়। আমি যেতে নিলে আফতাব এসে আমাকে দেয়ালের সাথে বাড়ি মারে। আমি আধো আধো চোখে দেখেছি আমার মায়ের করুণ আর্তনাদ। আমাদের সামনে ওই নরপশুগুলো আমার মাকে রেপ করে হত্যা করে। আমি তখন কিছুই করতে পারিনি। একদিকে আব্বু পড়ে আছে, অন্যদিকে নিলয় আর আম্মুকে নির্যাতন। বোনটাকে তো তখন আর খুঁজেই পাইনি। আমি যে বেঁচে যাব তাও চিন্তা করিনি। আমাকে নাকি ডেড বডি রুমে নিয়ে যাওয়ার সময় আমার হাত নড়েছিল। তখন সেখানকার একটা নার্স আমাকে নিয়ে যায়। সেখানেই বড় হই। তখন থেকে চিন্তা করি সমাজের কীটগুলোকে কিভাবে দূর করব। তখন হুট করে ইয়াসমিনের দেখা পাই। তাকেও নাকি সমাজের কীটগুলো ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এভাবে নাহিয়ার নূর থেকে হয়ে উঠি এসকে রূপে। বাবা মা বোনের সাথে ভালোবাসাটাও হারিয়ে নিঃস্ব আমি। খুঁজেছি পাগলের ন্যায়, মনে করেছি ভালোবাসা নামক অস্তিত্বটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু না, তুমি আবার সেই আমার কাছে ফিরে আসলে। আর হারাতে দেব না। তুমি হয়তো জানো না, তোমার অতীত আবার ফিরে আসবে তোমার কাছে। জানতে পারছি না আমরা 400 কোটি টাকা, নারী পাচার, এবার ড্রাগস, পেনসিটিল, যত ধরনের অবৈধ কাজ করে জমিয়েছি সব একসাথে নিয়ে গেল। আমার তো মনে হয় এটা এসকের কাজ, কারণ আফতাবের টাকাগুলো যখন নিয়েছে তখন মাফিয়া কিংয়ের আবির্ভাব হয়নি।
सब्सक्राइब कर दो क्योंकि जब तुम सब्सक्राइब नहीं करते तब मुझे लगता है कोई बंदा मेरे से बिछड़ जाता है। प्लीज सब्सक्राइब कर दो क्योंकि जब तुम सब्सक्राइब नहीं करते तब मुझे लगता है कोई बंदा मेरे से बिछड़ जाता है। प्लीज सब्सक्राइब कर दो क्योंकि जब तुम सब्सक्राइब नहीं करते तब मुझे लगता है कोई बंदा मेरे से बिछड़ जाता है।